আমাদের আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর রেচন। এবার আমরা জেনে নিই রেচন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীবকোষে বিপাক ক্রিয়ায় উৎপন্ন অপ্রয়োজনীয় এবং সাধারণত ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বিশেষ পদ্ধতিতে নির্গত করে, যেমন প্রাণীরা, অথবা অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত রেখে, যেমন উদ্ভিদেরা, জীব তার দেহকে সুস্থ রাখে, তাকে রেচন বলে। এবার আমরা দেখে নিই রেচন পদার্থ কত রকমের, অর্থাৎ রেচন পদার্থের প্রকারভেদ। রেচন পদার্থ প্রধানত দুই ধরনের, যেমন নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন। রেচনের গুরুত্ব কি? রেচনের প্রথম গুরুত্ব হল দেহের মধ্যে যে ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলোকে বার করে দিয়ে দেহের সুস্থতা রক্ষা করা। রেচনের দ্বিতীয় গুরুত্ব হল দেহের জল সাম্য রক্ষা করা বা বজায় রাখা। এবং রেচনের তৃতীয় প্রধান যে গুরুত্ব তা হল দেহের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখা। এবার আমরা দেখে নিই উদ্ভিদ রেচনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা সকলেই জানি যে উদ্ভিদ প্রাণীদের মতো না, তাদের রেচনে বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। যেমন উদ্ভিদের দেহে নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই। এদের রেচন পদার্থ সরল এবং কম ক্ষতিকারক। উদ্ভিদের উৎপন্ন রেচন পদার্থ সেই পরিমাণ খুবই অল্প থাকে এবং রেচন পদার্থ কোষে কেলাস বা কোলয়েড রূপে তারা সঞ্চয় করে রাখে। উদ্ভিদ রেচনের অপর একটা বিশেষ বৈশিষ্ট্য হল রেচন পদার্থকে পুনরায় ব্যবহার করা যায়। উদ্ভিদ তাদের দেহে যে সমস্ত রেচন পদার্থ উৎপন্ন করে তা প্রাণীরা ব্যবহার করতে পারে। উদ্ভিদের রেচন পদ্ধতি আমরা জানি একটি উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ থাকে না। তারা তাদের পাতার মধ্যে বা ফলের মধ্যে বা বাকলের মধ্যে রেচন পদার্থ সঞ্চয় করে রাখে এবং সময় সময় সেই পাতা, ফল বা বাকল ঝরিয়ে দিয়ে তারা তাদের দেহে সঞ্চিত রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। তাদের রেচন পদ্ধতির প্রথম রেচন পদ্ধতি হলো পত্রমোচন। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে, তারা তাদের পাতায় সঞ্চিত রেচন পদার্থগুলোকে পাতার ঝরিয়ে দিয়ে সেই রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। পর্ণমোচী উদ্ভিদ অর্থাৎ এমন উদ্ভিদ যারা নির্দিষ্ট ঋতুতে গাছের পাতার মধ্যে সঞ্চিত সমস্ত পাতাগুলোকে একসঙ্গে ঝরিয়ে দিয়ে তারা তাদের দেহে রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। আমরা, অশ্বত্থ, আমলকি এরা শীতের সময় গাছে সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে পাতায় সঞ্চিত রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। আবার কিছু উদ্ভিদ আছে যারা চিরহরিৎ, অর্থাৎ সারা বছরই তারা একটি দুটি করে পাতা ঝরিয়ে দিয়ে তাদের পাতার মধ্যে সঞ্চিত রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। এই রকমের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
এইভাবে উদ্ভিদ পাতার মাধ্যমে, পাতা ঝরিয়ে দিয়ে তার মাধ্যমে তাদের দেহে সঞ্চিত রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। উদ্ভিদের দ্বিতীয় রেচন পদ্ধতি হলো ফলমোচন। অর্থাৎ উদ্ভিদ তার দেহে উৎপন্ন ফলের মধ্যে কিছু জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চয় করে রাখে। ফল পেকে গেলে উদ্ভিদ দেহ থেকে তা বিচ্ছিন্ন হয়, পড়ে যায়, যার ফলে রেচন পদার্থ বেরিয়ে যায়। যেমন আম, লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলে সঞ্চিত রেচন পদার্থ পেকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। আমরা জানি লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে, যা উদ্ভিদের কাছে রেচন পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। এখন ফলের মধ্যে সঞ্চিত সেই সমস্ত রেচন পদার্থ উদ্ভিদ যখন ফল মোচন করে, সেই ফলের সঙ্গে সঙ্গে তারা রেচন পদার্থগুলোকেও ত্যাগ করে। এইভাবে উদ্ভিদ ফলের মাধ্যমে তাদের দেহে সঞ্চিত রেচন পদার্থগুলো ত্যাগ করে। উদ্ভিদ রেচনের তৃতীয় পদ্ধতি হচ্ছে বাকল মোচন। কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন পেয়ারা, ইউক্যালিপটাস, তাদের গাছের ছালের মধ্যে সঞ্চিত রেচন পদার্থগুলো তারা জমা করে রাখে। সেই ছাল বা বাকলগুলো যখন তাদের দেহ থেকে খসে পড়ে, তার সঙ্গে সঙ্গে সেই রেচন পদার্থটাও খসে পড়ে যায়। এইভাবে তারা বাকল মোচনের সাহায্যে তারা দেহে সঞ্চিত রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। উদ্ভিদের রেচন পদার্থ। আমরা উদ্ভিদের রেচন পদার্থকে প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি। এক, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে আমরা এবার নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থগুলো আছে তাদের সম্পর্কে একটু জেনে নিই। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলোর মধ্যে 1 নম্বর গঁদ বা গাম। এদের উৎস বা কোথায় এদের পাওয়া যাবে? বাবলা, সজনে, আমড়া, শিরীষ গাছের বাকল বা ছালের মধ্যে এই গঁদ বা গাম দেখতে পাওয়া যায়। এদের কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য হলো এক, যে এরা এক প্রকার জটিল শর্করা। গঁদ জলে দ্রাব্য, অর্থাৎ জলের মধ্যে যদি এসে মেশাই তাহলে এরা জলের মধ্যে দ্রবীভূত হয়। কোষ প্রাচীরের সেলুলোজ বিশ্লিষ্ট হয়ে এই গঁদ বা গাম তৈরি হয়। এদের অর্থকরী গুরুত্ব কি বা কোন অর্থকরী কাজে আমরা এদের ব্যবহার করি? প্রথম, আঠা তৈরিতে এদের থেকে আমরা সাহায্য নিই বা এদের সাহায্যে আঠা তৈরি হয়, যা বই বাঁধাই শিল্পে কাজে লাগে। দ্বিতীয়ত, ছাপার কালি তৈরিতে গঁদ বা গাম কাজে লাগে এবং প্রসাধনী জিনিস অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে গঁদ বা গাম কাজে লাগে। 2 নম্বর, রজন। রজনের উৎস অর্থাৎ কোথা থেকে আমরা পাই? পাইন, শাল গাছের রজন নালীতে রজন দেখতে পাওয়া যায়। এই রজনের কিছু বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো, এক, যে রজন জলে অদ্রাব্য, কিন্তু রজনকে যদি অ্যালকোহলের মধ্যে রাখি তাহলে তা দ্রবীভূত হয়। 2 নম্বর, এরা 3 রকমের হতে পারে, যেমন কঠিন, তার উদাহরণ হলো চাঁচকালা। অলীয় রজন হতে পারে, যেমন তারপিন তেল, এবং গঁদ রজন হতে পারে, যেমন হিং এবং ধুনো।
তাহলে এদের অর্থকরী গুরুত্ব কি? চাঁচগালা আর তারপিন কাঠ পালিশের কাজে লাগে। আমরা ঘরের যে আসবাবপত্র, কাঠের আসবাবপত্র, তা পালিশ করতে এগুলোকে কাজে লাগাই। এছাড়া হিং রান্নার কাজে সাহায্য করে বা রান্নায় আমরা ব্যবহার করি। এমনকি রজন সাবান আর ফিনাইল তৈরিতে কাজে লাগে। আমরা 3 নম্বর নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের কথা পড়ব, তরু ক্ষীর। তরু ক্ষীর সাদা দুধের মতো। এদের উৎস বট, রবার, আকন্দ ইত্যাদি গাছের তরু ক্ষীর নালীতে এরা সঞ্চিত থাকে। এদের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো হলো, এটি প্রোটিন, রজন সহ নানা উপাদানের মিশ্রণে গঠিত একটি পদার্থ। এরা তরুক্ষীর নালীতে সঞ্চিত থাকে। উদ্ভিদের বৃন্ত বা কাণ্ড কেটে গেলে সেই তরুক্ষীর নালী ছিন্ন হলে সেখান থেকে তরুক্ষীর নিঃসৃত হতে থাকে। এই তরুক্ষীরকে আমরা বিভিন্ন অর্থকরী কাজে লাগাতে পারি, যেমন বাণিজ্যিক রবার তৈরিতে কাজে লাগে, অর্থাৎ টায়ার, টিউব সহ, ইরেজার সহ বিভিন্ন রকমের রবারজাত দ্রব্য তৈরি করতে আমরা এগুলোকে কাজে লাগাই। এবং পেঁপে গাছের যে তরুক্ষীর, সেখান থেকে আমরা পাই প্যাপাইন। সেই প্যাপাইন প্রোটিন পরিপাকে সাহায্য করে। তাহলে আমরা এতক্ষণ নাইট্রোজেনবিহীন রেচন পদার্থগুলোর উৎস এবং তাদের বৈশিষ্ট্য এবং তাদের অর্থকরী গুরুত্ব সম্পর্কে একটু জেনে নিলাম। এবার আমরা আসি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ সম্পর্কে। একটা ছকের মাধ্যমে এগুলোকে ব্যাখ্যা করা হলো। উপক্ষার, তার নাম, কোথা থেকে পাওয়া যায় অর্থাৎ উৎস জানব, আর কোন অর্থনৈতিক গুরুত্ব সেটা আমরা জানব। 1 নম্বর, রেসারপিন। সর্পগন্ধা গাছের মূলে আমরা এই উপক্ষারকে পাই। আর এর অর্থনৈতিক গুরুত্ব যে একে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি, উচ্চ রক্তচাপ কমাতে এ সাহায্য করে। 2 নম্বর, কুইনাইন। কুইনাইনকে আমরা পাই সিঙ্কোনা গাছের ছালে। এই কুইনাইনকে আমরা ব্যবহার করি ম্যালেরিয়া রোগ সারাতে। 3 নম্বর, মরফিন। আফিম গাছের যে ফলের ত্বক, সেই ফলের ত্বক থেকে আমরা মরফিন পেয়ে থাকি। এই মরফিন নিদ্রা আনতে এবং যন্ত্রণা উপশমে সাহায্য করে। 4 নম্বর, অ্যাট্রোপিন। বেলেডোনা বা কুচেলা গাছের পাতা এবং মূলের মধ্যে এই অ্যাট্রোপিন পাওয়া যায়। চোখের তারারন্ধ্র প্রসারণে এই অ্যাট্রোপিন সাহায্য করে। 5 নম্বর, ডাটুরিন। ধুতুরা গাছের পাতায় আর ফলের মধ্যে এই ডাটুরিন পাওয়া যায়। এই ডাটুরিন হাঁপানির ওষুধ তৈরিতে সাহায্য করে। 6 নম্বর, ক্যাফিন। কফি গাছের যে বীজ, সেই বীজ থেকে আমরা ক্যাফিন পাই। কখনো কখনো কাজের সময় আমাদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হয়, সেই ক্লান্তি, মানসিক অবসাদ দূর করতে আমরা ক্যাফিন কফি হিসেবে ব্যবহার করে থাকি বা পান করে থাকি। থেইন। চা গাছের পাতায় থেইন পাওয়া যায়।
এই থেইন চায়ের মাধ্যমে আমরা যখন চা পান করি তখন ক্লান্তি দূর করতে সাহায্য করে। 8 নম্বর স্ট্রিকনিন। কুচিলা গাছের পাতায় স্ট্রিকনিন পাওয়া যায়। পেটের ব্যথা দূর করতে এই ওষুধ ব্যবহার করা হয়। 9 নম্বর নিকোটিন, যা তামাক গাছের পাতায় পাওয়া যায় এবং নিকোটিন মাদক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা নাইট্রোজেন বিহীন এবং নাইট্রোজেন যুক্ত দুই ধরনের রেচন পদার্থ সম্পর্কে জেনে নিলাম। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ। প্রথমেই জেনে নিই সংকোচনশীল গহ্বর। অ্যামিবা, প্যারামেসিয়াম ইত্যাদি প্রোটোজোয়া বা এককোষী প্রাণীদের দেহের মধ্যে গোলাকার একটি বিশেষ ধরনের সংকোচনশীল গহ্বর সৃষ্টি হয়। এই সংকোচনশীল গহ্বরের মধ্যে দেহের বিপাকীয় আবর্জনা বা বর্জ্য পদার্থ সঞ্চিত হয়। সেই বিপাকীয় বর্জ্য পদার্থ দেহের অন্য প্রান্তে গিয়ে কোষ পর্দার মাধ্যমে তা দেহের বাইরে বার করে দেয়। এইভাবে অ্যামিবা, প্যারামেসিয়াম তাদের দেহে উৎপন্ন দূষিত পদার্থগুলো সংকোচনশীল গহ্বর বা সংকোচী গহ্বরের মাধ্যমে দেহের বাইরে বার করে দেয়। এরপরে আমরা আসি ফ্লেম কোষ বা শিখা কোষ। ফ্লেম কোষ বা শিখা কোষ কৃমি জাতীয় প্রাণী, যেমন প্ল্যাটিহেলমিনথিস ইত্যাদি জাতীয় পর্বের প্রাণীর মধ্যে এদের দেখতে পাওয়া যায়। এরা সরু ফিতের মতো। এদের ফ্লেম শেল, সিলিয়া, টিউবিউলস এবং টিউব কোষ দেখতে পাওয়া যায়। দেহের মধ্যে থেকে দূষিত পদার্থ সংগ্রহ করে দেহের বাইরে বার করে দেয়। যেমন ফিতা কৃমির দেহে এই রকম ফ্লেম কোষ বা শিখা কোষ দেখতে পাওয়া যায়। লিভার ফ্লুক বা যকৃৎ কৃমির মধ্যেও এই ধরনের ফ্লেম কোষ বা শিখা কোষ দেখতে পাওয়া যায়। এবার আমরা আসি নেফ্রিডিয়ার মধ্যে। নেফ্রিডিয়া বিভিন্ন রকমের অঙ্গুরিমাল প্রাণী, অ্যানিলিডা পর্বের যারা প্রাণী রয়েছে, সেই অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহের মধ্যে সূক্ষ্ম সুতোর মতো পেঁচানো এরকম নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়। নেফ্রিডিয়াগুলোকে পেঁচানো সুতোর মতো দেখতে হয়। এরা দেহের বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে সংগ্রহ করে এর মাধ্যমে দেহের বাইরে বার করে দেয়। কেঁচো এবং জোঁকের মধ্যে এই ধরনের নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়। ম্যালপিজিয়ান নালিকা বিভিন্ন রকমের পতঙ্গ শ্রেণীর প্রাণীর মধ্যে এই বিশেষ ধরনের রেচনাঙ্গ দেখতে পাওয়া যায়। পৌষ্টিক নালীর সঙ্গে যুক্ত 8টি সূক্ষ্ম নালী, যাদেরকে আমরা নাম দিয়েছি ম্যালপিজিয়ান নালিকা, তারা পৌষ্টিক গহ্বর থেকে দেহের যে গহ্বরটা রয়েছে, যেখানে তারা ভাসমান অবস্থায় থাকে, সেই ভাসমান রসের মধ্যে থেকে দূষিত পদার্থ সংগ্রহ করে এবং দূষিত পদার্থ সংগ্রহ করে তারা ওই পৌষ্টিক নালীর মাধ্যমে দেহের বাইরে বার করে দেয়। আরশোলা এবং বিভিন্ন রকমের পতঙ্গ, তাদের দেহেই ম্যালপিজিয়ান নালিকা দেখতে পাওয়া যায়। এবারে আমরা আসি বৃক্ক। বৃক্ক রেচন পদার্থ। বৃক্ক রেচন অঙ্গ হলো সমস্ত মেরুদণ্ডী প্রাণীর। পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তাদের সবারই প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। এছাড়াও কয়েক প্রকার অমেরুদণ্ডী প্রাণীর মধ্যেও বৃক্ক দেখতে পাওয়া যায়। যাই হোক, প্রধানত আমরা দেখিনি ছবিগুলো, বিভিন্ন রকমের স্তন্যপায়ী এবং মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক।
মানব দেহের রেচনতন্ত্র। আমরা জানি যে অঙ্গগুলো রেচনে সাহায্য করে সেই সমস্ত অঙ্গ মিলিত হয়ে রেচনতন্ত্র তৈরি করে। মানবের রেচনতন্ত্র কতগুলো বিশেষ অঙ্গ নিয়ে গড়ে উঠেছে। এদের মধ্যে প্রধান প্রধান অঙ্গগুলো হলো বৃক্ক, গোবিনী, মূত্রস্থলী বা মূত্রাশয় এবং মূত্রনালী। প্রথমে আমরা দেখে নিই বৃক্ক সম্পর্কে। মানবদেহে বৃক্কগুলো মেরুদণ্ডের দুপাশে উদর গহ্বরে অবস্থান করে। এদের দেখতে শিমের বীজের মতো এবং এদের এক একটির ওজন প্রায় 150 গ্রামের মতো। এই বৃক্কগুলো মানবদেহে রেচনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রথমে এরা বিপাক ক্রিয়ায় উৎপন্ন বিপাকজাত নাইট্রোজেন এবং সালফার ঘটিত বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থগুলোকে দেহ থেকে বার করে দিতে সাহায্য করে। দ্বিতীয়ত, দেহে জল, খনিজ লবণ, পিএইচ এর মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এমনকি রক্তের উপাদানের মাত্রাও ঠিক রাখতে সাহায্য করে বৃক্ক। দুটি বৃক্ক থেকে নির্গত সূক্ষ্ম সাদা সুতোর মতো যে অংশ তাকে আমরা নাম দিয়েছি গোবিনী। এই গোবিনীগুলো বৃক্কে উৎপন্ন মূত্র, সেই মূত্রকে মূত্রস্থলীতে পাঠিয়ে দেয়। গোবিনীর পরবর্তী অংশ হচ্ছে একটা থলির মতো গোলাকার অঙ্গ, যাকে আমরা নাম দিয়েছি মূত্রস্থলী বা মূত্রাশয়। এই মূত্রস্থলী বা মূত্রাশয়ে বৃক্কে উৎপন্ন মূত্র সাময়িকভাবে এখানে জমা থাকে। মূত্রাশয়ের নিচে যে লম্বা নলাকার অংশ দেখতে পাওয়া যায়, যাকে মূত্রনালী বলে, সেই মূত্রনালীর মাধ্যমে দেহে উৎপন্ন বা বৃক্কে উৎপন্ন মূত্র দেহের বাইরে বেরিয়ে যায়। এখন আমরা দেখে নেব মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক, তার অন্তর্গঠন। আমরা আগেই বলেছি একটা বৃক্ককে শিমের বীজের মতো দেখতে হয়। এরা মেরুদণ্ডের দুপাশে উদর গহ্বরে অবস্থান করে। এদের একটা দিক উত্তল এবং আরেকটা দিক অবতল। এদের ওজন মোটামুটি 150 গ্রামের কাছাকাছি হয়। একটা বৃক্ককে লম্বভাবে ছেদ করলে তার মধ্যে কতগুলো জিনিস আমরা দেখতে পাই, অংশ দেখতে পাই, সেই অংশগুলো আমরা দেখিয়ে দিই। বৃক্কের বাইরে যে আবরণ দেখতে পাওয়া যায় তাকে আমরা নাম দিয়েছি ক্যাপসুল। বৃক্কের একটা দিক উত্তল এবং আর একটা দিক অবতল। বৃক্কের ভিতরে এই যে অবতল দিকটা, এই অবতল দিকের নাম হচ্ছে হাইলাম। এই হাইলাম অংশে বৃক্কীয় শিরা বেরিয়ে আসে, বৃক্কীয় ধমনী প্রবেশ করে এবং এখান থেকে গোবিনী বেরিয়ে আসে। বৃক্কের বাইরের দিকে যে অংশটা রয়েছে তাকে নাম দেওয়া হয়েছে কর্টেক্স এবং ভিতরের দিকে যে অংশটা তাকে নাম দেওয়া হয়েছে মেডালা। বৃক্কের যে অংশটা, গোবিনীর যে অংশটা ফানেলের মতো দেখতে হয় তাকে বলা হয় পেলভিস। পেলভিস সরু নলের মতো নিচের দিকে নেমে গেছে, একে আমরা নাম দিয়েছি গোবিনী। গোবিনীর পেলভিস অঞ্চলটা কতগুলো শাখা উপশাখায় বিভক্ত হয়েছে, এদেরকে বলা হয় মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্সগুলো আবার বেশ কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরায় বা শাখা প্রশাখায় বিভক্ত হয়, যাদেরকে বলা হয় মাইনর ক্যালিক্স। এবং বৃক্কের মধ্যে কিছু পিরামিডাকার অংশ দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় বৃক্কীয় পিরামিড। তাহলে পরীক্ষায় যদি বৃক্কের অন্তর্গঠন আসে তাহলে আমাদের এই রকম একটা ছবি আঁকতে হবে এবং এইভাবে তার লেভেলিংগুলো করতে হবে। নেফ্রনের গঠন। প্রতিটি বৃক্কে
প্রায় 10 লক্ষ করে নেফ্রন আমরা দেখতে পাই। ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালিকা নিয়ে গঠিত বৃক্কের গঠনগত আর কার্যগত একককে আমরা নেফ্রন বলি। প্রতিটি নেফ্রন 3টে অংশ নিয়ে গঠিত: ম্যালপিজিয়ান কণিকা, বৃক্কীয় নালিকা এবং সংগ্রাহী নালিকা। এই 3টি অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা বা ম্যালপিজিয়ান কর্পাসাল। এই ম্যালপিজিয়ান কর্পাসালের মধ্যে একটি প্রধান অংশ হচ্ছে গ্লোমেরুলাস, যা বাউম্যান ক্যাপসুলের মধ্যে বৃক্কীয় ধমনী থেকে সৃষ্ট রক্তজালকের গুচ্ছ থেকে তৈরি হয়। এই রক্তজালকগুলো জটিলাকার জালক তৈরি করে, যাকে আমরা গ্লোমেরুলাস বলি। এই গ্লোমেরুলাসের নিচে ক্যাপসুলের মতো দেখতে যে অংশ, তাকে আমরা নাম দিয়েছি বাউম্যান ক্যাপসুল। এই বাউম্যান ক্যাপসুলের 2টো স্তর রয়েছে। ভিতরের স্তরকে বলে ভিসেরাল স্তর এবং বাইরের স্তরকে বলে প্যারাইটাল স্তর। ভিসেরাল স্তরে ক্ষরপদযুক্ত পোডোসাইট কোষ থাকে, যেগুলো পরস্পর মিলে ছাঁকনির মতো গঠন তৈরি করে, যা রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে ছেঁকে বার করে নিতে সাহায্য করে। এই গ্লোমেরুলাসে ধমনীর 2টো অংশ থাকে, একটা অন্তর্বাহী ধমনিকা। অন্তর্বাহী ধমনিকার প্রস্থটা একটু চওড়া হয়, যার মাধ্যমে বেশি রক্ত প্রবেশ করে, এবং অন্য একটি প্রান্ত যাকে বলা হচ্ছে বহির্বাহী ধমনিকা। এই বহির্বাহী ধমনিকার প্রস্থ কিন্তু ছোট হয়, যার ফলে এই গ্লোমেরুলাসের মধ্যে রক্তের একটা চাপ তৈরি হয়, যার ফলে সেই ব্যাপন চাপের ফলে বা অভিস্রবণ চাপের ফলে রক্ত থেকে দূষিত পদার্থ বাউম্যান ক্যাপসুলের মধ্যে পড়ে। বাউম্যান ক্যাপসুলের নিচের দিকে যে নলাকার অংশ দেখতে পাওয়া যায়, যাকে আমরা নাম দিয়েছি বৃক্কীয় নালী, এর 3টে অংশ আছে। এর প্রথম অংশটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালী। এই নিকটবর্তী সংবর্ত নালীর নিচের দিকে ইংরেজি ইউ আকারের মতো যে আরো সূক্ষ্ম সরু নালী দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় হেনলির লুপ। এই হেনলির লুপের উপরের দিকে আবার স্ফীত আরেকটি নালী দেখতে পাওয়া যায়, যাকে নাম দেওয়া হয়েছে দূরবর্তী সংবর্ত নালী। এবং দূরবর্তী সংবর্ত নালীগুলি অপর একটি প্রধান নালীর সঙ্গে যুক্ত হয়, যাকে বলা হয় সংগ্রাহী নালী বা বেলিনিন নালী। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা আদর্শ নেফ্রনের মধ্যে 3টে প্রধান অংশ থাকে। প্রথম হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা বা ম্যালপিজিয়ান কর্পাসাল। এই ম্যালপিজিয়ান কর্পাসালের মধ্যে প্রধান 2টো অংশ, সেটা হচ্ছে গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল। এর পরবর্তী অংশ হচ্ছে বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকার 3টে অংশ আছে, একটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালী, 2 হচ্ছে হেনলির লুপ এবং 3 নম্বর হচ্ছে দূরবর্তী সংবর্ত নালী। আর নেফ্রনের তৃতীয় অংশটা হচ্ছে সংগ্রাহী নালী বা বেলিনিন নালী। তাহলে এরপর আমরা দেখে নেব যে প্রত্যেকটা অংশ কি কাজ করে। অন্তর্বাহী ধমনিকা, তার মাধ্যমে দেহের দূষিত রক্ত প্রথমে গ্লোমেরুলাসে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত আস্তে আস্তে গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে বহির্বাহী ধমনিকার মাধ্যমে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাবার সময় এখানে যে অভিস্রবণের চাপ সৃষ্টি হয়, সেই অভিস্রবণ চাপের ফলে দূষিত রক্ত এই রক্তজালক থেকে বাউম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে। গ্লোমেরুলাস দূষিত রক্তকে ছেঁকে বার করে, অর্থাৎ এ পরাপরিস্রাবক হিসেবে কাজ করে। বাউম্যান ক্যাপসুল দূষিত পদার্থগুলোকে এবার সংগ্রহ করার পর সেই দূষিত পদার্থ নিকটবর্তী সংবর্ত নালিকার মধ্যে প্রবেশ করে। এই নিকটবর্তী সংবর্ত নালী এই সময় ওই দূষিত পদার্থের মধ্যে প্রয়োজনীয় জল, গ্লুকোজ এবং দেহের জন্য প্রয়োজনীয় লবণগুলোকে পুনরায় শোষণ করে নেয়। তারপর সেই দূষিত পদার্থগুলো এসে উপস্থিত হয় হেনলির লুপে। হেনলির লুপে এই অংশে দেহের প্রয়োজনীয় সোডিয়াম এবং ক্লোরিন লবণগুলো পুনরায় শোষিত হয়। তারপর সেই দূষিত পদার্থ চলে যায় দূরবর্তী সংবর্ত নালীর কাছে
এই দূরবর্তী সংবর্ত নালীর কাছে আবার প্রয়োজনীয় জল, লবণ শোষণ করে এবং এখানে দেহের পক্ষে ক্ষতিকারক কিছু পদার্থ এর সঙ্গে যুক্ত হয়, যার ফলে মূত্র সৃষ্টি হয় এবং সেই মূত্র আস্তে আস্তে সংগ্রাহী নালী বা বেলিনির নালীতে যায়। সেই বেলিনির নালীর মাধ্যমে তা গোবিনী হয়ে মূত্রথলিতে পৌঁছে যায়। এইভাবে একটা নেফ্রনের বিভিন্ন অংশ কাজ করে। এবার আমরা দেখে নিই মূত্র সৃষ্টিতে নেফ্রনের কি ভূমিকা। আমরা জানি মানবদেহে প্রত্যেক দিন প্রায় 170 লিটারের মতো মূত্র উৎপন্ন হয়, কিন্তু তার বেশিরভাগটাই পুনঃশোষিত হয়। মাত্র 2 থেকে 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই যে মূত্র অর্থাৎ দূষিত পদার্থ উৎপন্ন হলো যা দেহ থেকে নির্গত হয়, সেই মূত্র সৃষ্টির পিছনে নেফ্রনের কার কেমন ভূমিকা, কে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে ম্যালপিজিয়ান কর্পাসল দ্বারা পরাপরিস্রাবক কাজ হয়, অর্থাৎ আমরা জানি যে গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল এই দুজন পরাপরিস্রাবক হিসেবে কাজ করে। ম্যালপিজিয়ান কর্পাসলেরা এখানে গ্লোমেরুলাস পরাপরিস্রাবক হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে না, অন্তর্বাহী ধমনিকার মাধ্যমে দূষিত রক্ত গ্লোমেরুলাসে আসে এবং সেই দূষিত রক্ত ভিন্ন পথে অর্থাৎ বহির্বাহী ধমনিকার মাধ্যমে বেরিয়ে যায়। এর ফলে গ্লোমেরুলাসের মধ্যে যে অভিস্রবণ চাপের সৃষ্টি হয়, সেই অভিস্রবণ চাপের ফলে দূষিত পদার্থ গ্লোমেরুলাস থেকে বাউম্যান ক্যাপসুলের মধ্যে সঞ্চিত হয়। বাউম্যান ক্যাপসুল সেখানে কি হয় না, বৃক্কীয় নালিকা দ্বারা এবার বাউম্যান ক্যাপসুলের থেকে পুনরায় শোষণ শুরু হয়। তাহলে বাউম্যান ক্যাপসুলে যে জলীয় পদার্থগুলো উৎপন্ন হলো বা জমা হলো তা ধীরে ধীরে বৃক্কীয় নালিকার মাধ্যমে নিচের দিকে নেমে আসে। এই সময় নিকটবর্তী সংবর্ত নালী, হেনলির লুপ এবং দূরবর্তী সংবর্ত নালী জল, খনিজ লবণ ইত্যাদি প্রয়োজনীয় অংশগুলোকে পুনরায় শোষণ করে। বৃক্কীয় নালিকা, এই বৃক্কীয় নালিকা দেহের জন্য প্রয়োজনীয় জল, খনিজ লবণ ইত্যাদি পদার্থ পুনরায় শোষণ করে এবং দেহে ফেরত পাঠিয়ে দেয়। বৃক্কীয় নালিকার ক্ষরণ দূরবর্তী সংবর্ত নালীর কাছে আসার পরে রক্তের মধ্যে বা কোষের মধ্যে উৎপন্ন হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি ক্ষতিকর পদার্থগুলো ওই মূত্রের মধ্যে জমা হয় বা দূষিত পদার্থের সঙ্গে মিশ্রিত হয়, যার ফলে মূত্র দূষিত হয় এবং ক্ষতিকর পদার্থে পরিণত হয়। এরপর এই উৎপন্ন তরল বা উৎপন্ন মূত্র বেলিনির নালী বা সংগ্রাহী নালিকার মাধ্যমে ধীরে ধীরে গোবিনীর মাধ্যমে মূত্রস্থলিতে চলে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা মূত্র সৃষ্টিতে নেফ্রনের বিভিন্ন অংশগুলো কাজ করে এবং মূত্র প্রধানত 4টে পর্যায়ে উৎপন্ন হয়। এবার আমরা দেখে নেব বৃক্ক ছাড়াও মানুষের দেহে যে অতিরিক্ত রেচন অঙ্গগুলো থাকে সেগুলো কি কি। প্রথমেই বৃক্ক ছাড়া মানুষের একটি অন্যতম সহায়ক রেচন অঙ্গ হল যকৃৎ বা লিভার। এই যকৃৎ অর্নিথিন চক্রের মাধ্যমে প্রোটিনকে ভেঙে ফেলে এবং ইউরিয়া নামক দূষিত পদার্থ তৈরি করে। এছাড়াও লোহিত রক্ত কণিকাগুলোকে এখানে ভেঙে ফেলা হয়, যা বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি করে। এটাও রেচন পদার্থ হিসেবে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। এর পরের অতিরিক্ত রেচন অঙ্গের মধ্যে রয়েছে ফুসফুস। এই ফুসফুস এর মাধ্যমে দেহে প্রতিটি কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড,
যা রক্তের মাধ্যমে ফুসফুসে আসে, সেই ফুসফুস থেকে দেহের বাইরে বেরিয়ে যায়। এছাড়াও আমাদের দেহে উৎপন্ন কিছু উদ্বায়ী তেল এবং অ্যাসিটোন ফুসফুসের মাধ্যমে বার হয়ে যায়। তাছাড়াও দেহে উৎপন্ন অতিরিক্ত জলীয় বাষ্প নির্গত করে দিতে এরা সাহায্য করে। অর্থাৎ রেচন অঙ্গ হিসেবে ফুসফুস যথেষ্ট কাজ করে। আমাদের তৃতীয় এবং শেষ রেচন অঙ্গ হল ত্বক। আমাদের দেহের বাইরে যে ত্বক রয়েছে, সেই ত্বকের মধ্যে রয়েছে ঘর্মগ্রন্থি এবং সিবাম গ্রন্থি। এই ঘর্মগ্রন্থিতে উৎপন্ন বিভিন্ন রকমের তরল পদার্থযুক্ত, যার মধ্যে লবণ এবং তার মধ্যে অবস্থিত কিছু পরিমাণ ইউরিয়া, যা রেচন পদার্থ হিসেবে আমরা আগেই দেখেছি, সেই ঘর্মের মাধ্যমে বা ঘামের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়, যার ফলে ত্বক আমাদের দেহে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এছাড়াও ত্বকের মধ্যে অবস্থিত সিবাম গ্রন্থি, যাকে আমরা তৈলগ্রন্থি হিসেবেও চিনি, সেই তৈলগ্রন্থির মাধ্যমে সিবাম, কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিডও বার হয়ে যায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ত্বকও মানবদেহে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। স্নেহের ছাত্রছাত্রীরা, সমগ্র রেচন চ্যাপ্টারটা, উদ্ভিদ এবং প্রাণীর রেচন, আমরা তোমাদের সামনে উপস্থাপিত করলাম। আশা করি তোমরা এই চ্যাপ্টারটি খুব সহজেই বুঝতে পারবে। আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।